ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। প্রতিদিন ব্যালকনি থেকে দেখি আমার বাসার নিচে রাস্তায় এক মেয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাকে দেখলেই মুস্কি একটা হাসি দেয়। মেয়েটা দেখতে খুব সুন্দর, মনে হয় আমার প্রেমে পড়েছে। তাই প্রতিদিন হয়তো দেখতে আসে। যাই একটু আয়নার সামনে যাই, চুল আঁচড়ে আসি। নিজের চেহারা পুরা শাহরুখ খানের মতো লাগছে। এতদিন পর কোনো মেয়ে এই অবাগার দিকে তাকাইছে। ইস, লজ্জা লাগছে। এভাবে কয়েকদিন কেটে গেল। মেয়েটা প্রতিদিন মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো আমার পিক তুলে। আজ যাই হোক, কথা বলে দেখি, যদি কপালে থাকে তো হাম উসকো শাদি করুঙ্গি। তো আমি বাসার নিচে গিয়ে মেয়েটিকে বললাম, এই হ্যালো, তোমার নাম কি? তখন সে বলল পিউ। আমি বললাম, ওহ, খুব সুন্দর নাম। সে বলল ধন্যবাদ। তখন আমি বললাম, আচ্ছা তুমি এখানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকো কেন? তখন সে বলল, আসলে ভাইয়া কি করে যে বলি। তখন আমি মনে মনে ভাবলাম হয়তো মেয়েটা আমার প্রেমে পড়েছে, তাই লজ্জায় বলতে পারতেছে না। আমি তখন বললাম, ও মা, লজ্জা না পেয়ে বলো, আমি রাজি আছি। তখন মেয়েটি বলল, আসলে আমি এখানে মোবাইল নিয়ে পাশের বাসার ওয়াইফাই চালাই আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। এটা শোনার পর ডিল টুট দিয়া নারে নারে গানের রিংটোন যেন কানে বাজতে লাগলো। নিস্তব্ধতার সহিত ভিতরে গেলাম। এমন বাস আগে কখনো খাইনি। সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় 80 জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চর মেরে বলেছিল, তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম, তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যত ভালোই ছাত্র হোক না কেন, কোনো লাভ নেই। একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে যাও। সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয়। কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি সত্যিই মেয়েটার সাথে এসব কিছু করেছি কিনা এসব কেউ ভাবেওনি, চিন্তাও করেনি। সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছিল। আমার চোখের পানি কাউকে আবেগী করতে পারিনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি, যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। তার কাছে গিয়ে বলি, তুমি এমনটা না করলেও পারতে। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো, যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে এসব মিথ্যা কথা বানায় বানায় বলতেছে। কিন্তু তুমি হয়তো জানো না, তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম। তবে ভয় পেও না, এখনও তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে, আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে, তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব খবর তো অলওয়েজ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে। যখন বাসার সামনে গেলাম দেখি বাবা আর মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার সৎ মা। দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে। তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম, বাবা আমি কিছু করিনি। তখন বলল, তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন? তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল, তাদের সম্পর্কে কই বললো? তোর সম্পর্কেই কেন বললো? তুই এসব করেছিস জন্যই তোর সম্পর্কে বলেছিস। একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে? মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে। সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো, এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বাবাকে বলল, তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবো না। যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে ও থাকবে। আমার একটা মেয়েও আছে, আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না। সুযোগ পেলে কি না কি পড়ে বসবে, তুমি ওকে বের করে দাও বাসা থেকে। মা যখন বাবাকে কথাগুলো বলল, আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। আমি একসময় ভাবতাম আমার সৎমা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে। আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে। লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি।
তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগলাম। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলিনি। সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ। এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনও স্থান হবে না। আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি, দূরে ঠেলে দিয়েছে। এখন একজনই আছে শেষ ভরসা। সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি না আজকে অনেক ভয় হচ্ছে। আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে, আমাকে অবিশ্বাস করবে? অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে। সেই রাতটা নির্ঘুমভাবে সিয়াম নামের এক বন্ধুর বাসায় থেকে পরের দিন দুপুরে খেয়ে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে। হ্যাঁ, আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি, সে আর কেউ নয়, সে হচ্ছে এই আদিবা। কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারি। কারণ সে আজ একা আসেনি, তার সাথে একটি মেয়েও এসেছে। তার সাথে যে মেয়েটি এসেছে সেটা আর কেউ নয়, এটা সেই মেয়েটাই যেই মেয়েটা আমাকে ক্লাসে অপমান করেছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়েটার কিসের সম্পর্ক। আদিবার কোনো কাজিন নাকি বান্ধবী? আসলে এই পুরো স্টোরিটা আমার এক ফলোয়ার আমাকে টেক্সট করেছিল এবং বলেছিল যাতে আমি এই গল্পটা পড়ে আপনাদের শোনাই। অ্যান্ড গল্পটার সেকেন্ড পার্টও আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে মেনশন করুন, চাইলে শেয়ারও করতে পারেন। এই ভিডিওতে 5K লাইক এবং 500 কমেন্ট হলেই ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব আসবে। সো আজকের মতো আল্লাহ হাফিজ। বাসায় ঢোকার সময় বাজারে ব্যাগ থেকে একটা ফুলকপি বের করে বাবির সামনে গিয়ে হাঁটু করে বসলাম আর বললাম, রমণী তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে আর অসংখ্য মানুষের বৃষ্টি ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধিবিহীন ফুল। নাও এটা নিয়ে আমাকে এবার উদ্ধার করো। ভাবি তখন রান্না করছিল। ঠিক তখনই গরম খুন্তিটা হাতে নিয়ে বলল, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা। আমি তখন মুচকে এসে ভাবিকে বললাম, ভাবি আজকে তো ক্লাস হবে না, স্কুলে গিয়ে কি হবে? ভাবি তখন রেগে গিয়ে বলল, ক্লাস না হলেও স্কুলে যাবি, আর কয়েকদিন পর SSC পরীক্ষা, সেই খেয়াল আছে তোর? আর যদি আজকে স্কুলে না গিয়ে অন্য কোথাও যাস তাহলে তোর খবর আছে। আমি কিন্তু তোর শিক্ষকের কাছে ফোন করে খোঁজ নিব। স্কুলের পড়া শেখা হয়নি তাই ভেবেছিলাম আজ আর স্কুলে যাব না, কিন্তু ভাবি যেইভাবে রেগে আছে আজকে যদি আমি স্কুলে না যাই তাহলে আমার খবর আছে। তাই আমি বাধ্য ছেলের মতো রেডি হয়ে স্কুলে চলে গেলাম। স্কুল শেষে বিকেলে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম, তাই বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরতেই ভাবি আমার কাছে এসে আমাকে বলল, আজকে দুপুরে টিফিন করতে আসলি না কেন? স্কুল তো বাড়ির পাশে, আসতে তো মাত্র 2 মিনিট সময় লাগে, তাহলে দুপুরে খেয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? আমি মাথা নিচু করে ভাবির থেকে একটু সরে গিয়ে বললাম, আজকে বন্ধুদের সাথে খেয়েছিলাম, যার কারণে দুপুরে টিফিন খেতে বাড়িতে আসা হয়নি। ভাবি তখন আমার দিকে আরো রাগি চোখ দিয়ে তাকিয়ে বলল, তুই আমার কাছে আয় তো। আমি তখন আরো একটু সরে গিয়ে বললাম, কেন ভাবি, কি হয়েছে? ভাবি তখন আমার কাছে এসে আমার ডান গালে একটি সজোরে থাপ্পড় মেরে বলল, তুই আবারও সিগারেট খেয়েছিস, পুরো শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তুই না সেদিন আমাকে কথা দিলি আর জীবনে কখনোই সিগারেট খাবি না, তারপরও আবার সিগারেট খেলি তুই? আমি তখন কিছুই না বলে মাথা নিচু করে রইলাম। ভাবি তখন রেগে মেগে গিয়ে আমাকে বলল, 2 সপ্তাহ আমার ধারের কাছে আসবি না। এই কথাটা বলেই ভাবি যখন চলে যাচ্ছিল আমিও তখন ভাবির পিছন পিছন গিয়ে বললাম, ভাবি আজ জীবনেও কখনো সিগারেট খাবো না, আর কখনোই তোমার অবাধ্য হবো না, আজকের মতো তুমি আমাকে মাফ করে দাও। পরের দিন সকালে মায়ের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। আমি তখন মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মা তখন উত্তরে বলল, জমিদারের এক বেটিকে বাড়ির বউ করে এনেছি, 7:30 বেজে গেছে, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার নাম নেই। এমন সময় খেয়াল করলাম ভাবি দৌড়ে এসে মাকে বলল, আসলে মা আজকে শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে উঠতে একটু দেরি হয়ে গেছে। এই বলে ভাবি দৌড়ে চলে গেল রান্না করার জন্য। এদিকে মা বিরক্তির সুরে আরো বলতেছে, তোমার তো 12 মাস রোগ লেগেই থাকে, কবে আবার তুমি সুস্থ থাকো? একটা রোগা মেয়েকে দিয়ে ছেলের বউ করে এনেছি, আল্লাহ 30টা দিনই তার রোগ লেগে থাকে। আমি ভাবির পিছন পিছন রান্না করে গিয়ে দেখলাম ভাবি দিব্যি কাজ করতেছে। আমি তখন ভাবিকে বললাম, ভাবি দাও আমি তোমার কাজে সাহায্য করে দেই। ভাবি তখন রেগে গিয়ে বলল, থাপ্পড় খাবি একটা, তোর পরীক্ষার আর মাত্র কয়েকদিন, যা গিয়ে পড়তে বস। ভাবি যখন কথাগুলো আমাকে বলছিল ঠিক সেই সময় আমি খেয়াল করে দেখলাম ভাবি শুধু তার ডান গালটা ঢেকে রাখার চেষ্টা করছিল। আমি স্পষ্ট দেখতে পারলাম ভাবির ডান গালে একটি থাপ্পড়ের ছাপ। এইবারই সবার আচরণ তো জানি, তাই বোঝার আর বাকি রইল না যে নিশ্চয়ই ভাইয়া রাতে ভাবিকে টর্চার করেছে। আমি তখন কিছুই না বলে আমার রুমে চলে গেলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবির প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কখনোই কিছু বলে ওঠার সাহস হয়ে ওঠে না। তার কিছুদিন পর আমার বড় বোন হঠাৎ রাত 10টার সময় তার সমস্ত কাপড় চোপড় নিয়ে আমাদের বাসায় হাজির। মা ওকে দেখে আবেগে ভেঙে বলল আর চিৎকার করে বলতে লাগলো, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের মুখ এমন শুকনা কেন? আপু তখন কান্না করতে করতে বলতে লাগলো, আমি আর ওই সংসার কখনোই করব না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই আমার শাশুড়ি মা আমাকে যা ইচ্ছা তাই বকাঝকা করেছে, সাথে ননদিও আজে বাজে কথা বলে। সারাদিন এত কাজ করি তবুও ওই বাড়ির কারোরই আমি মন পাই না, আর তোমাদের জামাইও কিছু হলে আমার গায়ে হাত তোলে। আপুর এই কথাটা বলতে দেরি হলো
কিন্তু ভাইয়ার রেগে যেতে দেরি হলো না। ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, এত বড় সাহস ও আমার বোনের গায়ে হাত তোলে, কালকে আমি ওর নামে নারী নির্যাতনের মামলা করব, আর ওই বাড়িতে তোর যেতেই হবে না, তোকে আমি এর থেকেও ভালো ছেলের কাছে আবার দিয়ে দেব। এদিকে মা তখন বলতেছে, তোর ননদি তোর সাথে কিভাবে খারাপ ব্যবহার করে, যখনই খারাপ ব্যবহার করে তখনই একটা থাপ্পড় লাগিয়ে দিতে পারিস না। ভাবি তখন আপুকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলল, সংসারে এরকম টুকটাক ঝামেলা হয়, তাই বলে এভাবে রাত করে সংসার ছেড়ে আসা উচিত না। ভাবির এই কথাটা বলতে দেরি হলো, তবে ভাই আর ভাবিকে সবার সামনে থাপ্পড় মারতে দেরি হলো না। শুধু থাপ্পড় মেরেই শেষ নয়, আরো চিৎকার করে বলতে লাগলো, এত বেশি বুঝিস কেন, আমার বোনের গায়ে হাত তুলবে আর আমি এত সহজে ছেড়ে দেব, আবার আমার বোন অত্যাচারিত হয়েও সেই সংসার করবে, এটা কখনোই হতে পারে না। এতক্ষণ পর্যন্ত শুধু সবার কথাই শুনছিলাম, তবে এবার আর চুপ থাকতে পারলাম না। যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেনি, সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে বাধ্য হলাম আজ। বললাম, কেন পারবে না, ভাবি তো ঠিকই পারছে, আপুর গায়ে দুলাভাই হাত তুলেছে বলে তুমি তার নামে নারী নির্যাতনের মামলা করতে চাচ্ছ, অথচ তুমি যে ভাবির গায়ে প্রতিনিয়তই হাত তোলো, তাহলে তো তোমার নামেও নারী নির্যাতনের মামলা করা উচিত, এখনই উচিত। তারপর মায়ের দিকে তাকিয়ে বললাম, নিজের বেলায় 16 আনাই বোঝো, অথচ অন্যের বেলায় 4 আনাও কেন বোঝো না? তুমি নিজেই আপুকে শিখিয়ে দিচ্ছ তার ননদের গায়ে হাত তুলতে, অথচ আমি নিজে দেখেছি একদিন আপুর গরম পানি করতে ভাবির একটু দেরি হয়েছিল, যার কারণে আপু ভাবির গালে থাপ্পড় মেরেছিল, তবে সেদিন কোনো প্রতিবাদ করনি। আমার সে কথা শুনে আমার বড় বোন বাঁকিয়ে বলতে লাগলো, ভালোই তো ভাবির পক্ষ নিয়ে কথা বলতে শিখেছিস, নিজের মা বোনদের ছেড়ে অন্য মহিলার পক্ষ নিচ্ছিস। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে আমার বোনকে বললাম, আচ্ছা তুই তো আমার আপন বোন, তোর কি কখনো মনে আছে যে তোর একটা ভাই আছে? কখনো কি ফোন করেও তুই আমার একটা খোঁজ নিয়েছিস? আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে ঠিক মতো? আমি কি করছি, কাদের সাথে চলছি, আমি কেমন লেখাপড়া করছি? কিন্তু ওই মহিলাটি প্রতিনিয়তই আমার খোঁজ রাখে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে লেখাপড়া করছি, কার সাথে মিশছি, সবকিছুই দেখাশোনা করে সে। আমি খেলাম কি না খেলাম, আমার কখন কি লাগে, সেই খোঁজটা ওই মহিলাটা প্রতিনিয়তই রেখেছে। যেটা তোরা আপন হয়েও করিসনি, সেটা ওই মহিলাটা পর হয়েও করে দেখিয়েছে। তখন আমি খেয়াল করে দেখলাম ভাবি সোফায় বসে বসে কান্না করতেছে। তারপর আমি ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এখন রাত 11টা বাজে, এখনো ময়মনসিংহের গাড়ি আছে, তুমি বরং ময়মনসিংহে চলে যাও, এই সংসারটার জন্য তো অনেক করলে, আজকে না হয় ফিরে যাও, আবার যদি কোনোদিন এই সংসারটা তোমার প্রাপ্য সম্মানটুকু দিতে পারে, তাহলে সেদিন না হয় ফিরে এসো। খেয়াল করে দেখবেন এই সমাজের মানুষগুলো সবসময় নিজেরটাই বোঝে, অন্যেরটা বোঝার চেষ্টাই করে না, আর অন্যেরটা বোঝে না বলেই আমরা কেউ সুখে থাকতে পারি না, কারণ আমরা সবাই। এক লোকের একটি পোষা কুকুর ছিল। কুকুরটি সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতো। একদিন সে লোকটি খেতে বসলো এবং তার কুকুরটি সামনে বসে বসে তার খাওয়া দেখছিল। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তার মালিক তাকে কোনো খাবার দিচ্ছিল না, তাই সে একটু খাবারের আশায় তার অবস্থান ছেড়ে তার মালিকের কাছাকাছি গেল এবং লেজ নাড়িয়ে নাড়িয়ে তার মালিকের পায়ের সাথে ঘষাঘষি করতে লাগলো। কিন্তু কিছু ঝামেলার কারণে সে লোকটির মাথায় প্রচুর রাগ কাজ করতেছিল। কুকুরটি যখন খাবার খাওয়ার জন্য মালিকের দিক মুখ বাড়িয়ে দিল, তখন মালিক রেগে গিয়ে তার সমস্ত রাগ সেই কুকুরের উপর উঠালো, প্রচুর মারধর করলো। অবলা কুকুর ভাই আর কি করবে, মাথা নিচু করে মালিকের সব মার খেয়ে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে যখন তার মালিক বাড়িতে ফিরলো, তখন সে তার কুকুরকে খুঁজে পেল না এবং খুব মন খারাপ করলো। ভাবলো এইভাবে কুকুরকে মারা আমার ঠিক হয়নি। তারপর দিন সেই লোকটি তার কুকুরকে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। কিছুদিন পর লোকটি তার গ্রাম থেকে 2-3 গ্রাম পরে একটা এলাকায় একটা কাজের জন্য গেল এবং সে দেখতে পেলো একটি দোকানের সামনে তার কুকুর মাটির সাথে মাথা দিয়ে মরমরা হয়ে শুয়ে আছে। লোকটি তখন কুকুরের দিক দৌড়ে গেল এবং কুকুরটি লেজ নাড়াতে নাড়াতে মালিকের সামনে এসে বসলো আর কান্না করতে লাগলো। সে এমন ভাব করেছিল যে সে যেন তার মালিকের কাছে ক্ষমা চাচ্ছে। কুকুরটি তার মালিকের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। তখন পাশের এক দোকানদার বলল, ভাই কুকুরটি কি আপনার? তখন লোকটি বলল, হ্যাঁ আমার। তখন দোকানদার বলল, ভাই জীবনে অনেক কুকুর দেখেছি কিন্তু এমন কুকুর দেখিনি। কুকুরদের খাবার না দিলে তো তারা আরো চুরি করে খায়, কিন্তু এই কুকুরটা গত কয়েক সপ্তাহ যাবত আমার দোকানের সামনে পড়ে আছে। তাকে আমি অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি, পাউরুটি, বিস্কুট, এমনকি গোশ খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই সে কিছু মুখে তুলছে না। তখন কুকুরের মালিকের আর কিছু বুঝতে বাকি থাকলো না। সে তার কুকুরকে 2 হাতে কোলে তুলে নিয়ে বলল, কিরে আমি তোকে একদিন খেতে দিইনি বলে তুই কয়েক সপ্তাহ ধরে কিছু খাচ্ছিস না? তাই বলে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। এই ভিডিওর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে সামান্য একটা কুকুর হয়েও সে তার মালিকের অবাধ্য হয়নি। কিন্তু আমরা মানুষেরা আমাদের সৃষ্টিকর্তাকে মনেই রাখি না। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার বাধ্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। আম্মু শীত করে। এই নে একটা কম্বল নে। আম্মু তাও শীত করে। নে আরো একটা কম্বল নে। আম্মু শীত কমছে না, আরো বেশি শীত করছে। ওরে বইলা দাও, ওই যে কম্বল চাইতেছে ওটা আরো 5 বছর পরে এনে দিব। 21টা বছর বউ ছাড়া শীত পার করে দিয়েছি, আরও নাকি 5 বছর অপেক্ষা করতে হবে। আব্বু মোর দুঃখটা বুঝলো না, মনটাই খারাপ করে দিল আমার আব্বু। ওরে শয়তান ছেলে, তাহলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস? এই তোর লজ্জা নেই নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে?
আমি কি নিজের মুখে বিয়ের কথা বলেছি নাকি? ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই তো বললি। চুপচাপ এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, সকালে তোর কলেজ আছে না? বলেই আব্বু চলে যায়। আমি 2টা কম্বল মুড়ি দিয়ে বউ ছাড়াই ঘুমানোর চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে এসে 2টা ক্লাস করে গেটের মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলতে থাকি। তোর চোখ দুটো গুল্লি, তোর ঠোঁট দুটো চুললি, কেন রে তুই বুকের মাঝে আজব তুফান তুললি। কথা শেষ করতেই দেখি আমাদের 1 ক্লাস সিনিয়র আনিশা আপু। কি বললে তুমি? সিনিয়র আপুকে এসব বলতে লজ্জা করে না তোমার? আমি আবার আপনাকে কখন কি বললাম? এইমাত্র কি বলছিলে তুমি? আর বখাটে ছেলেদের মতো এত বড় বড় চুল কেন রেখেছো? শুনুন সিনিয়র আপু, আমি আপনাকে দেখে কিছু বলিনি। আর চুল বড় রাখলে ছেলেরা খারাপ হয়ে যায় না, এগুলো নিউটন রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণ, বুঝেছেন? আসছে আমার সস্তা নিউটন আর রবীন্দ্রনাথ ঠাকুর। কলেজে এসে একদিনও তো ঠিকমতো ক্লাস করতে দেখি না। লেখাপড়া করলে কি নিউটন আর রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবো? এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বাদর ছেলে একটা। আমার মতো আর একটা গুড বয় আপনি খুঁজলেও কোথাও পাবেন না, বুঝেছেন? তুই ভালো হলে শয়তানও ভালো। যা গিয়ে ক্লাস কর। ক্লাসের সময় রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে দেখা হচ্ছে। আমি যদি মেয়েদের দেখার জন্য এখানে এসে থাকি, আপনিও ছেলেদের দেখার জন্য এখানে এসেছেন। তোমাকে বলেছে ফাজিল একটা। বলেই হাসতে হাসতে চলে যায়। আমি মুসকি মুসকি হাসতে থাকি। আমার ক্রাশ আনিশা আপু, কিন্তু সিনিয়র বলে ভয়ে বলতে পারি না। আপু একটু সামনে গিয়ে আবার ফিরে আসে। আবার কি হলো? আমরা ফুচকা খেতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? আমি তো সেই লেভেলের খুশি। বলতে আনিশা আপু বলে আসতে ওনার বান্ধবীদের নিয়ে চলে আসি ফুচকার দোকানে। সবাই ফুচকা খাচ্ছে। শালার আমি একটা খেতে খেতে ওনারা সব সাফ করে দিচ্ছে। একটু পর ওনারা আসছে বলে আমাকে দাঁড়াতে বলে, কিন্তু অনেক সময় পার হয়ে যায়, ওনাদের কোনো খবর নেই। এদিকে দোকানদার মামা টাকার জন্য আমাকে বারবার তাড়া দিচ্ছে। ওরে সিনিয়র আপু, আমাকে এইভাবে ডেকে এনে বাস দেবার কোনো প্রয়োজন ছিল না। আমি ফুচকার বিল দিয়ে কলেজে চলে আসি। পুরো পকেট ফাঁকা করে দিয়ে গেল। আড়াল করে এতক্ষণ শাওনের কালো করে রাখা মুখ দেখে বান্ধবীরা মিলে মজা করছিলাম। এলাকার যে ছেলেটা কখনোই খারাপ কাজ বা নেশা করেনি, আজকে সে নাম করা নেশাখোর বা খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটা কখনোই নিকোটিনের দোয়া সহ্যই করতে পারত না, সেই ছেলেটার কাছে আজ নিকোটিন তার নিত্যদিনের সঙ্গী। নিকোটিন ছাড়া এখন সে চলতেই পারে না। সে এখন প্রতি রাতেই ছাদের এক কোনায় বা ব্যালকনিতে বসে নিকোটিনের আগুনে নিজেকে পোড়ায়। যে ছেলেটি কলেজ, কোচিং কিংবা বন্ধুদের আড্ডায় সবাইকে হাসিয়ে মাথিয়ে রাখতো, সে এখন চুপ থাকে, এখন আর আগের মতো কথা বলে না। যে ছেলেটা অন্ধকার আর কালো জিনিসকে সব থেকে বেশি অপছন্দ করতো, আজকে সে সবাই গেলে সবার আগে কালো কালারটাই পছন্দ করে, আর প্রায় সময়ে তাকে অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখা যায়। এছাড়াও আমাদের আশেপাশে আরো অনেক ঘটনা ঘটে। কারোটা প্রকাশ পায়, আবার কারোটা প্রকাশই পায় না। সমাজের ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপের সংস্পর্শে গেলে একটা মানুষ খারাপ হয়ে যায়। এভাবে আমাদের আশেপাশে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়া আমরা এভাবেই জানাই। সাধারণত প্রতিক্রিয়াগুলো এরকম হয়: ছেলেটা আগে ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায়, ছেলেটা নষ্ট হয়ে গেছে, মারপিট আর নেশায় আসক্ত হয়ে গেছে। এই ছেলেটা ছোট থেকে আমাদেরকে কত সম্মান করতো, কিন্তু এখন সামনে সিগারেট ধরায়, এই ছেলেটাও নষ্ট হয়ে যাবে, আমরা কখনো কল্পনা করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। আমরা তখন ভেবে থাকি এসব ছেলেগুলো নষ্ট হয়ে যাওয়া বা বিগড়ে যাওয়ার পিছনে খারাপ সঙ্গই দায়ী। কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা চেয়েছেন তাদের নষ্ট হওয়ার পিছনে কারণটা কি? কেন তারা হঠাৎ করে নষ্ট হয়ে গেল? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশায় আসক্ত হয় না, তার পিছনে অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো পারিবারিক সমস্যা হতে পারে তার কারণ, আবার কখনো কখনো হতে পারে প্রিয় মানুষটা থেকে অবহেলা পাওয়া তার অন্যতম কারণ। আমাদের সমাজে প্রায় অর্ধেকেরও বেশি ছেলেরা নষ্ট হয়ে যায় শুধু প্রেম বিচ্ছেদে, আর বাকি কিছু নষ্ট হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য বা পুরনো স্মৃতিগুলো মুছে ফেলার জন্য নেশায় আসক্ত হয়। আচ্ছা, আপনি কি জানেন কতটা কষ্ট পেলে একটা ছেলে তার চোখের থেকে জল ঝরায়? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি যে এই ভিডিওটা এখন মনোযোগ দিয়ে শুনছেন। আমার জানা মতে কখনোই কোনো ছেলেকে আপনি কারোর সামনে বসে কান্না করতে দেখবেন না, কারণ সে খুব ভালো করেই জানে সবার সামনে বসে কান্না করলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মজা করবে। তাই সে তার কষ্টটাকে বুকের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখে, কারণ সে জানে এখানে রাখলে কেউ দেখতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা আর সে ছাড়া। রাতের অন্ধকার বা ঘরের এক কোনায় বসে ছেলেরা গম্ভীর গম্ভীর কাঁদে আর চোখের পানি ফেলে। একটা ছেলে মাঝরাতেও চিৎকার করে কান্না করতে পারে না, কারণ তার আশেপাশের মানুষ যদি তার কান্নার শব্দ পেয়ে যায়। বাসায় যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, বন্ধুদের আড্ডায় সবাইকে মাতিয়ে রাখতো, কিছুদিন যাবত ভালোবাসার মানুষটার থেকে সেই ছেলেটা অবহেলা পেয়ে অনেকটা বদলে গেছে।
এখন আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডাও দেয় না, সব সময় একা একা থাকতে চায়, কারোর সাথে মিশতে চায় না। কারণ সে জানে বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে তাকে হাসি খুশি থাকতে হবে, যদিও ক্ষেত্র বিশেষ তাকে চলতে হয়। তখন মিথ্যে অভিনয় করে সারাটা জীবন কাটাতে হয়। যখন একটা ছেলের জীবনে কোনো মেয়ে আসে তখন ছেলেটা তাকে নিয়ে জীবনটা রঙিন করতে চায়, কিন্তু হঠাৎ করে তার রঙিন জীবনটা আধারে পরিণত করে মেয়েটা অন্য কারো হাত ধরে চলে যায়। তখন শুধু ছেলেটা মনে মনে ভাবে, এটা কি সেই মানুষটা, যে মানুষটা আমাকে এত স্বপ্ন দেখালো, যেই মানুষটা আমাকে ভালোবাসা শেখালো? আপনি যদি একটা ছেলের কাছের বা ভালোবাসার মানুষ হয়ে তাকে কষ্ট দিতে চান, তাহলে তাকে কোনো ভরা জনসম্মুখে এনে একটা চর মারুন, গালাগালি করুন, অপমান করুন, দেখবেন সে নীরবে সেখান থেকে চলে যাবে, কোনো প্রতিবাদ করবে না, কান্নাও করবে না। কিন্তু তাকে সামান্য পরিমাণ অবহেলা করুন, কথা বলা কমিয়ে দিন, খোঁজ খবর কিছুদিনের জন্য নেওয়া বন্ধ করে দিন, দেখবেন সে শুকিয়ে গেছে। কারণ সে সারা রাত নির্ঘুম কাটাবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে না। ছেলেরা অনেক কিছুই সহ্য করতে পারে, কিন্তু কাছের মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। বিকেল বেলা ছাদে বসে নীল আকাশ দেখা ছেলেটাও একটা সময় মাঝরাতে একা একা আকাশের তারা গুনতে থাকে আর নিজের বুকটা একের পর এক সিগারেটের আগুনে পোড়াতে থাকে। যেই ছেলেটা একটা সময় নীল রং পছন্দ করতো, সেই ছেলেটাই এখন আবার কালো রং পছন্দ করে। এখন তার পছন্দের পরিবর্তন এসে গেছে, কারণ তার ভালোবাসার মানুষটার পছন্দের রং ছিল নীল, আর সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। তাই সবকিছু বাদ দিয়ে ছেলেটা এখন কালো রংটাকে বেশি ভালোবাসে। কিন্তু সময়ের পরিবর্তনে এখন সে একাকিত্বকে বেছে নিয়েছে, যে এখন বেশিরভাগ সময় অন্ধকারের মধ্যে কাটিয়ে দেয়। একটা ছেলে কখনো নিজের ইচ্ছায় নষ্ট হতে চায় না, কিন্তু আমাদের চারপাশ পরিবেশ পরিস্থিতি তাকে নষ্ট করতে বাধ্য করে, তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। অবশেষে একটা কথাই বলবো, কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসুন, ভালোবাসা নিয়ে কখনোই অভিনয় করবেন না। কারণ একটা অভিনয় একটা মানুষের জীবনটাকে সারা জীবনের জন্য অন্যরকম করে দিতে পারে, বদলে দিতে পারে। একটা ছেলে খারাপ হয়ে গেলে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বাবা মা, বড্ড অসহায় হয়ে পড়ে। সংসারে তো অশান্তি নেমে আসেই, সমাজকে মুখ দেখাতেও কষ্ট হয়। এটা আপনি আজ বুঝবেন না, সেদিন বুঝবেন যেদিন আপনিও কোনো সন্তানের মা হবেন। ছেলেরা তার প্রিয় মানুষটার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। ছেলেরা চায় তার প্রিয় মানুষটা শুধু তার হয়ে থাকুক শেষ অবধি। কিন্তু একটা কথা কি জানেন, সম্পর্কে যখনই তৃতীয় পক্ষ আসে, সেই সম্পর্কটা আর বেশি দিন বাঁচে না। একটা ভাই আমাকে বলতেছিল, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, আমরা দুজনেই একই ক্লাসে পড়তাম। ও ছিল কমার্সে আর আমি সায়েন্সে। একটা মেসেঞ্জার গ্রুপ থেকে ওর সাথে আমার কথা বলা শুরু হয়, তাও ঝগড়া দিয়ে। তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে পার্সোনাল ইনবক্সে ওর সাথে কথা বলা শুরু হয়। কথা বলতে বলতে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। এভাবে ওর সাথে আমার কথা চলতে থাকে। একদিন সে হুট করেই আমাকে প্রপোজ করে বসে, কিন্তু আমি তখন অবধি তাকে দেখি নাই বা তার কোনো ছবিও দেখি নাই। প্রপোজ করার পর ওর কাছ থেকে আমি ছবি চাইছিলাম, ও আমাকে ছবি দিছিল, কিন্তু ওর দেখার পর আমার কথা বলার ইচ্ছেটাই যেন হারিয়ে গেল। ও একটু মোটা আর কালো ছিল, আমার সাথে কি ওকে মানায়? এইসব ভেবে চিন্তায় ওর প্রপোজালটা আমি ডিরেক্ট করে দিই। কিন্তু আমার প্রতি ওর আসক্তিটা ছিল প্রবল। আমি ওর একটা মেসেজ দিলে ও আমার 20টার উপরে রিপ্লাই দিত, এতটা পাগল ছিল আমার জন্য। তারপর ওরা তো পাগলামি দেখে ওরা ব্লক করে দিই সবকিছু থেকে। কিন্তু ও তখনও না হাল ছাড়ে নাই, কোনোভাবেই আমার থেকে দূরে সরে না। নানানভাবে ওরে আমি ইনসাল্ট করতাম, অবহেলা করতাম, তবুও সে আমার পিছু ছাড়তো না। ব্লক দেওয়ার পর ও আমার জন্য আরো অনেকগুলো আইডি খুলছে। তারপর ওইসব আইডি দিয়ে কথা বলার পর পরিচয় দিত যে এটা সে। এভাবে নানানভাবে সে আমার সাথে অলওয়েজ কন্ট্যাক্ট রাখতো। ও অনেকের ফোন থেকে আমাকে কল দিত, যখন ওর সিম নাম্বার আমি ব্লক করে রাখতাম। যত চাইতাম যে সে আমার থেকে দূরে থাকুক, ততই যেন সে আরো এগিয়ে আসতো। সে আমার জন্য কত কিছুই না করছে। আমার বার্থডে সেলিব্রেশন করছে কলেজে, তারপর আমাকে অনেক গিফট দিত, কিন্তু সরাসরি না, আমার বন্ধুদের কাছে দিয়ে দিত। তারপর যখনই শুনতো আমার কাছে চলার মতো টাকা থাকতো না, তখনই আমার ব্যাগে সে টাকা ঢুকাই দিত। পরে বাড়িতে যখন আসতাম তখন এসে মেসেজ দিত যে তোর ব্যাগে টাকা রাখছি আমি, দেখ। আমি যখন বলতাম যে ফোনে এমবি নাই, সে সাথে সাথে তার বিকাশ থেকে আমাকে এমবি দিয়ে দিত। এতটা পাগল ছিল সে আমার জন্য। এভাবে সে আমার পিছনে